বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ। আজকের পাঠ পরিচিতি। পদার্থবিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম। আজকের পাঠের আলোচ্য বিষয় কতিপয় সংজ্ঞা, সান্দ্রতা সহগ বা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক কি সে বিষয়ে আলোচনা করব। ঘর্ষণ এবং সান্দ্রতার মধ্যে পার্থক্য আলোচনা করব। তরল পদার্থের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করব। তরল পদার্থের সান্দ্রতার উপর চাপের প্রভাব আলোচনা করব। আমি আশা করব তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে অবশ্যই। পাঠের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই প্রবাহী। প্রবাহী কি? প্রবাহী হলো সাধারণত আমরা তরল এবং বায়বীয় পদার্থগুলোকে আমরা প্রবাহী বলি, কারণ এগুলি প্রবাহিত হতে পারে। অর্থাৎ এর অণুগুলার গঠন এমন যে এদের অণুগুলার মধ্যে আন্তঃনাবিক শক্তি কম হওয়ার কারণে এরা যে কোনো জায়গার মধ্য দিয়ে বা যে কোনোভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে, অর্থাৎ প্রবাহিত হতে পারে। তাহলে আমরা প্রবাহী সংখ্যায় বলবো যে যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলি প্রবাহী। তাহলে প্রবাহী পদার্থ কোনগুলা? কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ হলো প্রবাহী পদার্থ বা গ্যাসকে আমরা প্রবাহী পদার্থ বলি। এবার স্রোতরেখা বা ধাররেখা বা শান্ত প্রবাহ কি? তাহলে আমরা প্রবাহের মধ্যে দেখব যে দুই ধরনের প্রবাহ আছে। একটা হলো স্রোতরেখা বা ধাররেখা প্রবাহ বা শান্ত প্রবাহ। তাহলে তোমরা একটু চিত্রটা লক্ষ্য করো এবং সেই সাথে সংজ্ঞাটা লক্ষ্য করবা। তাহলে স্রোতরেখা বা ধাররেখা প্রবাহের সংজ্ঞায় বলা হয় যে প্রবাহের প্রতিটি অণুর গতিপথ প্রবাহীর সমান্তরাল হয়। প্রবাহী যেদিকে যায় গতিপথ সেদিকেই থাকে, প্রতিটি অণুর গতিপথ সেদিকেই থাকে, প্রবাহী যেদিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে বলি আমরা শান্ত বা ধাররেখা বা স্রোতরেখা প্রবাহ। এখানে একটা চিত্র দেয়া আছে যে দেখো, এখানে এ, বি এবং সি। আমরা এটা যদি একটা প্রবাহী নল হয়, যে নলের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে তরল ধরলাম, তো এই তিনটা পয়েন্ট আমরা ধরে নিলাম এই নলের ভিতরে এ, বি এবং সি। এখন যখন এর ভিতর দিয়ে কোনো তরল প্রবাহিত হবে, তখন এই তরলের অণুগুলা যখন এর ভিতর দিয়ে যাবে, প্রবাহিত হবে, তখন এ বিন্দুতে তার বেগ v1, বি বিন্দুতে তার বেগ থাকবে v2 এবং বি বিন্দুতে তার গতিপথের সাথে স্পর্শক বরাবর থাকবে, এ বিন্দুতে তার গতিপথের সাথে স্পর্শক বরাবর থাকবে, সি বিন্দুতে গতিপথের সাথে স্পর্শক বরাবর থাকবে, কারণ বেগ সবসময় স্পর্শক বরাবর ক্রিয়া করে। এখন বিষয়টা হলো যে এখানে আসলে আমি কি বোঝাতে চাইলাম? এখানে বোঝাতে চাচ্ছি যে যদি এই প্রবাহটা স্রোতরেখা বা ধাররেখা প্রবাহ হয়, তাহলে একটা অণু যখন যাবে তখন এ বিন্দুতে তার বেগ v1 থাকবে, বি বিন্দুতে v2 থাকবে, সি বিন্দুতে v3 থাকবে।
দ্বিতীয় আরেকটি অণু যখন আসবে, দ্বিতীয় ধরলাম প্রথম অণু চলে গেল এই পথ বরাবর, এই পথ বরাবর যে দ্বিতীয় অণুটা আসবে, তখন এই দ্বিতীয় অণুটার ক্ষেত্রে এই বিন্দুতে বেগ যখন সে চলে আসবে, এখানে বেগ কত ছিল সেটা কোনো বিষয় না, এখানে সে যে বেগ নিয়ে আসুক না কেন, যখন সে এই বিন্দুতে এসে পৌঁছাবে তখন তার বেগ v1 হয়ে যাবে। এখন এই v1 বেগের অণুটা যখন বি বিন্দুতে পৌঁছাবে তখন তার বেগটা চেঞ্জ হয়ে v2 হয়ে যাবে। অর্থাৎ এই অণুটাই যখন আবার সি বিন্দুতে পৌঁছাবে তখন তার বেগ v3 হয়ে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাহের ভিতর দিয়ে অণুগুলা যে প্রবাহিত হচ্ছে, সেই অণুগুলার বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে। কারণ এ বিন্দুতে বেগ একরকম, বি বিন্দুতে বেগ একরকম, সি বিন্দুতে একরকম, কিন্তু বেগের পরিবর্তন হলেও কোনো একটা নির্দিষ্ট স্থানের জন্য সেই বেগটা কনস্ট্যান্ট থাকতেছে, ধ্রুব থাকতেছে। অর্থাৎ এই বিন্দুর জন্য বেগ v1, বি বিন্দুতে বেগ অণুগুলার বেগ v2 হবে এবং সি বিন্দুতে বেগ v3 হবে। অর্থাৎ অণুগুলার বেগ পরিবর্তন হলেও কোনো একটা নির্দিষ্ট স্থানের জন্য ওই অণুর বেগ একই থাকতেছে। তখন এই ধরনের প্রবাহকে বলি আমরা স্রোতরেখা প্রবাহ বা ধাররেখা প্রবাহ বা শান্ত প্রবাহ। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করতে পারো যে আমরা যদি কোনো একটা কাঁচের নলের ভিতর দিয়ে কোনো একটা তরলকে খুব ধীরে ধীরে প্রবাহিত করি, আরেকটা বিষয় হলো যে যখন ধাররেখা প্রবাহ বা শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহ হয় প্রবাহের ক্ষেত্রে, তখন প্রবাহীটা খুব ধীরে ধীরে প্রবাহিত হয়। যদি ধীরে ধীরে প্রবাহিত হয় তাহলে ওই প্রবাহ সাধারণত স্রোতরেখা, ধাররেখা বা শান্তরেখা প্রবাহ হয়। তা আমি একটা কাঁচ নলের কথা বলতেছিলাম যে কাঁচ নলের ভিতর দিয়ে যদি আমি একটা তরলকে প্রবাহিত করি এবং এখানে যদি আমি কোনো একটা তরলের ভিতর আমি যদি কোনো একটা কণা বা কোনো একটা বস্তু, ছোটো একটা বস্তু রেখে এই কাঁচ নলের ভিতর দিয়ে প্রবাহিত করার সময় আমি কাঁচ নলে বাইরে থেকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে ওই বস্তুটা যখন কাঁচ নলের ভিতর দিয়ে প্রবাহিত হবে তখন ওই বস্তুটা তার গতিপথের সাধারণত কোনো দিক পরিবর্তন করবে না, যদি তরলটাকে আমরা খুবই ধীরে ধীরে প্রবাহিত করি। তার মানে আমরা বলতে পারি যে অণুগুলাও দিক পরিবর্তন করে না। অর্থাৎ যখন কোনো একটা নলের ভিতর দিয়ে তরল খুব ধীরে ধীরে প্রবাহিত হয় তখন অণুগুলা তার গতিপথের দিক পরিবর্তন করে না। অর্থাৎ তার বিভিন্ন বিন্দুতে অণুগুলার বেগ একই থাকে, বিভিন্ন বিন্দুতে অণুগুলার বেগ বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হবে, বাট বিভিন্ন অণুর জন্য কোনো একটা বিন্দুতে অণুগুলার বেগ একই থাকবে। এই ধরনের প্রবাহকে বলা হয় স্রোতরেখা প্রবাহ, ধাররেখা প্রবাহ বা শান্ত প্রবাহ। সংজ্ঞা: যদি কোনো প্রবাহমান প্রবাহের প্রতিটি অণুর গতি প্রবাহীর গতিপথে সমান্তরাল হয় তবে সেই প্রবাহকে স্রোতরেখা প্রবাহ বা ধাররেখা প্রবাহ বলা হয়। প্রতিটি অণুর গতি কি প্রবাহের গতিপথের সমান্তরাল হয়, তখন আমরা এই প্রবাহকে স্রোতরেখা প্রবাহ বা ধাররেখা প্রবাহ বলি। এবার আমরা বলবো যে বিক্ষিপ্ত প্রবাহ কি বা অশান্ত প্রবাহ কি বা অনিয়ত প্রবাহটা কি। তোমরা এই চিত্রটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে এই অণুগুলা, এখানে যদি একটা অণুর গতিপথ হয়ে থাকতো, সেই অণুটা কিন্তু গতিপথ পরিবর্তন করে কখনো আবার সে নলের পার্শ্বকে ধাক্কা দিচ্ছে বা আবার পূর্বের দিকে ফিরে আসতেছে। অর্থাৎ অণুগুলা প্রবাহের গতিপথের সমান্তরালে প্রবাহিত হচ্ছে না। যদি প্রবাহের গতিপথের সমান্তরালে প্রবাহিত না হয় তখন আমরা সেই প্রবাহকে বলবো বিক্ষিপ্ত প্রবাহ। অর্থাৎ এক্ষেত্রে অণুগুলা কি করে, অণুগুলা যখন প্রবাহিত হয় তখন অণুগুলো প্রবাহের গতিপথের সমান্তরাল হয় না, সেই প্রবাহকে বলি আমরা বিক্ষিপ্ত প্রবাহ। অর্থাৎ আমরা যদি পূর্বেরটার মতো চিন্তা করতাম যে এখানে যদি একটা বিন্দু এখানে চিন্তা করতাম, তাহলে এখানে মনে করো প্রথমে একটা অণু আসার পরে এই অণুটার বেগ যদি v1 হয়, দ্বিতীয় একটা অণু এই জায়গায় আসার পরে তার বেগ v2 হয়ে যাবে। অর্থাৎ স্থান একই থাকবে, একই স্থানের জন্য বিভিন্ন অণুর বেগ বিভিন্ন হয়ে যাবে।
একই স্থানের জন্য বিভিন্ন অণুর বেগ বিভিন্ন হয়ে যায়, তখন সেই প্রবাহকে আমরা বিক্ষিপ্ত প্রবাহ বলি। কখন প্রবাহটা বিক্ষিপ্ত হয়? যখন যখন অণুগুলোর বেগ অনেক বেশি থাকে, অর্থাৎ প্রবাহের বেগ যদি বেশি থাকে, আমরা কোনো প্রবাহকে অধিক বেগে প্রবাহিত করি, তাহলে সেই প্রবাহটা সাধারণত বিক্ষিপ্ত প্রবাহ হয়। তোমরা কোনো একটা অধিক স্রোতযুক্ত নদীতে যদি স্রোতটা লক্ষ্য করো, তাহলে দেখবা যে স্রোত কিছু কিছু জায়গায় পাক খেয়ে যায়, অর্থাৎ অণুগুলার গতিপথ বিক্ষিপ্ত হয়ে যায়। হ্যাঁ, ওই পাক খাওয়া প্রবাহকেই বলি আমরা বিক্ষিপ্ত প্রবাহ বা অশান্ত প্রবাহ। অর্থাৎ অণুগুলার বেগ, যে জায়গায় অণুগুলা পাক খাওয়ার অর্থ হলো, অর্থাৎ প্রবাহ পাক খাওয়ার অর্থ হলো সেই জায়গায় অণুগুলার বেগ অত্যধিক বেশি থাকার কারণে সেই জায়গায় অণুগুলার গতিপথের দিক পরিবর্তন করে। সেই প্রবাহটাকে বলি আমরা বিক্ষিপ্ত প্রবাহ বা অশান্ত প্রবাহ বা অনিয়ত প্রবাহ। তাহলে সংজ্ঞায় বলা হচ্ছে যে যদি কোনো প্রবাহের অণুগুলো প্রবাহের গতিপথের সমান্তরাল না হয়, তখন আমরা সেই প্রবাহকে বলি বিক্ষিপ্ত বা অশান্ত বা অনিয়ত প্রবাহ। এবার সান্দ্রতা কি? আচ্ছা, সান্দ্রতা আলোচনা যাওয়ার আগে আমরা একটু অন্য একটা আলোচনায় যাব, তারপরে আমরা সান্দ্রতা বিষয়টা বোঝার চেষ্টা করব। ধরা যাক একটা নদী আছে, তো এই নদীতে তোমরা যদি দেখো যে স্রোতযুক্ত একটা নদী থাকে, সেই নদীর স্রোতটাকে যদি ভালো করে লক্ষ্য করো, বা ওখানে তোমরা যদি সেখানে একটু গবেষণা চালাও, তাহলে সেখানে তোমরা কয়েকটা বিষয় দেখতে পাবে। প্রথম বিষয়টা হলো যে নদীতে যখন স্রোতটা প্রবাহিত হয়, এখন যখন এই স্রোত বা এই নদীর প্রবাহটাকে যদি আমরা বিভিন্ন স্তরে ভাগ করে নিই, অর্থাৎ নদীর তল দেশ থেকে শুরু করে নদীর পানি পৃষ্ঠদেশ পর্যন্ত আমরা এই যে প্রবাহটা থাকবে, সেই প্রবাহটাকে যদি আমরা বিভিন্ন স্তরে বিভক্ত করে নিই, তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পাবো সেটা হলো যে নদীর তল দেশ দিয়ে যে তরলটা প্রবাহিত হবে, সেই তরলের অণুগুলার কোনো বেগ থাকবে না, অর্থাৎ সেই তরলের অণুগুলা পৃষ্ঠদেশের সাথে সবসময় লেগে থাকবে। কিন্তু আমরা স্রোতযুক্ত নদীতে কি দেখি? স্রোত দেখি যে সাধারণত উপরের যে পৃষ্ঠদেশের যে তরলটা, সেটা সাধারণত কি হয়ে যায়? প্রবাহিত হয়ে যায়। কিন্তু পৃষ্ঠদেশের তরলটা প্রবাহিত হলেও তলদেশের তরল বা তরলের অণুগুলা স্থান পরিবর্তন করে না। স্থান পরিবর্তন করে কোনগুলা? নদীর পৃষ্ঠদেশের তরলের অণুগুলা। এই যে পার্থক্য, এই পার্থক্যের কারণেই এই বেগের যে পার্থক্য, স্থান পরিবর্তনের যে পার্থক্য, সেই পার্থক্যের কারণেই সান্দ্রতার উদ্ভব ঘটে। অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি, তাহলে দেখব যে নদীর যে তলদেশ আছে, তলদেশের যে উপরে যদি আমি আর একটা পৃষ্ঠ চিন্তা করি, সেই পৃষ্ঠে অণুগুলার কিছুটা বেগ থাকবে। তলদেশের অণুগুলার কোনো বেগই থাকবে না, তার উপরের যে পৃষ্ঠ থাকবে সেই জায়গায় অণুগুলার কিছু বেগ থাকবে। তার উপরের যে পৃষ্ঠটা, সেই জায়গায় অণুগুলার বেগ কেমন থাকবে? অর্থাৎ আমরা যে পৃষ্ঠদেশের উপরের যে স্তরটা চিন্তা করেছি, তার উপরের স্তরে অণুগুলার বেগ বেশি থাকবে। অর্থাৎ তুমি যত পৃষ্ঠদেশ থেকে উপরের দিকে আসতে থাকবা, অণুগুলার বেগ বাড়তে থাকবে। অর্থাৎ পৃষ্ঠদেশের অণুগুলার কোনো বেগই থাকবে না, তলদেশের অণুগুলার কোনো বেগই থাকবে না, কিন্তু পৃষ্ঠদেশের অণুগুলার বেগ থাকবে সবচেয়ে বেশি। এই যে দুটা স্তর, তরলের দুটা স্তরের মধ্যে যে আপেক্ষিক বেগ, এই আপেক্ষিক বেগের কারণে কি করে? একটা স্তর আর একটা স্তরকে বাধা দেয়। এই বাধা দেওয়াটাকেই বলা হয় তরলের সান্দ্রতা। তাহলে দেখো, সান্দ্রতা কি? যে ধর্মের দরুন প্রবাহী বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয়। যে ধর্ম, তরলের এমন একটা ধর্ম আছে, কখন এই বাধার সৃষ্টিটা কখন হবে? তরল যখন প্রবাহিত হবে। যদি প্রবাহ না থাকে, তখন কখনোই কোনো তরলের সান্দ্রতার উদ্ভব ঘটে না বা গ্যাসের সান্দ্রতার উদ্ভব ঘটে না। যখনই সে তরল যদি স্থির থাকে, তাহলে সেখানে সান্দ্রতা ধর্মের উদ্ভব ঘটবে না।
যখনই তরল প্রবাহিত হবে তখনই তার সান্দ্রতা ধর্মের উদ্ভব ঘটে। তাহলে যে ধর্মের জন্য প্রবাহী তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি করে সেই ধর্মটাকে বলা হয় সান্দ্রতা। তাহলে সান্দ্রতার সঙ্গে আমরা দেখলাম। এবার আমরা দেখব যে সান্দ্রতা তো বললাম যে এই বিষয়টা, অর্থাৎ তার যে দুটা স্তর, এই দুইটা স্তরের যে আপেক্ষিক গতিতে যে বাধার সৃষ্টি হয় সেটা হলো সান্দ্রতা। এখন আমরা দেখব যে এই সান্দ্রতা কতটুকু মান, সান্দ্রতার মান কতটুকু, কতটুকু জায়গার জন্য এই সান্দ্রতার মান কতটুকু হয়, বা কোন পদার্থের জন্য সান্দ্রতার মান কতটুকু হয় সেটা আমরা হিসাব করব। সে যে এটা আবার টেম্পারেচারের পরিবর্তনের কারণে সান্দ্রতার পরিবর্তন হয় কিনা, বা সান্দ্রতা ধর্মের পরিবর্তন, সান্দ্রতার মানের পরিবর্তন হয় কিনা, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। অর্থাৎ আমরা সান্দ্রতা পরিমাপ করব। তাহলে প্রথমে সান্দ্রতা পরিমাপ করার জন্য আমাদের আমরা যে রাশিটার অবধারণা করব সেটার নাম হলো সান্দ্রতা সহগ বা সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে এখানে একটা চিত্র আছে, চিত্রটা তোমরা ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা এটা একটা প্রবাহী, এই প্রবাহী এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। এই প্রবাহীর ভিতর আমরা দুইটা স্তর বিবেচনা করে নিছি, এটা হলো নিচের স্তর, এটা হলো উপরের স্তর। আমরা নিচের স্তরের বেগ চিন্তা করে নিয়েছি ভি, আমি বলেছি যে উপরের স্তরের বেগ নিচের স্তরের বেগের চেয়ে বেশি থাকবে, এবং উপরের স্তরের বেগটা আমি ধরে নিয়েছি ভি প্লাস ডিভি, অর্থাৎ ডিভি পরিমাণ বেশি। এখন আমরা নিচের স্তর থেকে উপরের স্তরের যে দূরত্বটা সেটা আমরা ধরে নিলাম ডিওয়াই। এখন এবং এই যে আমি স্তরটা বিবেচনা করেছি, এই স্তরের যে পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা আমি ধরে নিলাম এ। এখন আমি যে সান্দ্রতাঙ্ক পরিমাপ করব, বা এখানে যে এই স্তরের তরলকে এই স্তরের যে বাধা দিবে কোন দিকে? এই স্তর এদিকে প্রবাহিত হতে হবে, এই স্তর এদিকে একটা বলের উদ্ভব ঘটাবে। সেই বলের মান হবে কতটুকু? সেই বলের মান হলো এই যে প্রবাহীর যে পৃষ্ঠদেশের ক্ষেত্রফল এর সমানুপাতিক, এবং এর যে প্রতি একক দূরত্বের যে বেগের নতি, যেটা বলবো বেগের নতির সমানুপাতিক। বেগের নতি বলতে আমরা কি বুঝি? তার একক দূরত্বের জন্য যে বেগের পরিবর্তনটা হয় সেটাকে বলি আমরা বেগের নতি। অর্থাৎ তার বেগের নতির সমানুপাতিক এবং তার ক্ষেত্রফলের সমানুপাতিক। আমরা এখন দেখব যে তাহলে দূরত্বের সাপেক্ষে বেগের অন্তরক হলো ডিভি বাই ডি। কারণ আমরা বলেছি যে আমাদের ডিআই দূরত্বের জন্য বেগের পরিবর্তন কত? ডিভি। ডিআই দূরত্বের জন্য, তাহলে একক দূরত্বের জন্য যে বেগের পরিবর্তন সেটা হলো বেগের নতি বা বেগের অন্তরক, ডিভি বাই ডিওয়াই। একে বেগের অন্তরক বলে। এখন প্রবাহী স্তর দুটির মধ্যে বেগের পার্থক্য থাকায় তাদের মধ্যকার প্রবাহের বেগের বিপরীত দিকে একটি বল ক্রিয়া করে। এই বলের মান সম্পর্কে নিউটন একটি সূত্র প্রদান করেন, এটি স্বাধীনতা সংগ্রহ নিউটনের সূত্র নামে পরিচিত। তাহলে সূত্রটা দেখো, প্রবাহের দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ থাকলে, অর্থাৎ তারা যদি প্রবাহিত হয় তাহলে আপেক্ষিক বেগ থাকলে প্রবাহের বিপরীত দিকে যে স্পর্শকীয় সান্দ্র বল ক্রিয়া করে, বিপরীত দিকে স্পর্শকীয় সান্দ্র বল ক্রিয়া করে, অর্থাৎ একটা স্তর আর একটা স্তরকে যে বলে বাধা দেয় করে, সেটা নির্দিষ্ট তাপমাত্রায় তার মান প্রবাহী স্তর দ্বয়ের ক্ষেত্রফল এ এবং তাদের মধ্যকার বেগের নতি এর সমানুপাতিক। অর্থাৎ আমরা এফ ভেরিয়াস এ ডিভি বাই ডিওয়াই লিখতে পারি, এফ ভেরিয়াস ডি। এখন আমরা যদি এই ভেরিয়াস চিহ্নটা উঠে দিই তাহলে এখানে একটা ধ্রুবক আসবে, এটাকে আমরা এটা বলি। এখানে এটা হলো একটি সমানুপাতিক ধ্রুবক। এখন আমরা এইটার মান বের করব। এর মান প্রবাহের প্রকৃতি। এখন আমি প্রবাহের প্রকৃতি বলতে কি বুঝি? ঠিক আছে, এইটার মান তরলের জন্য বিভিন্ন তরলের জন্য বিভিন্ন রকম হবে। তরলটা যদি দুধ হয় তাহলে এটার মান একরকম আসবে, তরলটা যদি আলকাতরা হয় তার জন্য একরকম আসবে, তরলটা যদি মধু হয় তার জন্য আর। এটা হলো তরলের প্রকৃতি, প্রবাহের প্রকৃতি। একে নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহের সান্দ্রতা গণাঙ্ক হয়, এবং এটাতে যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে আমি যদি মধুই বিবেচনা করি, তাহলে মধুর প্রবাহিতে যদি মধু হয়
তাহলে মধুর 25°C তাপমাত্রার জন্য ইটা এর মান যেটা পাবো, সেই মধুরই প্রকৃতি এক রেখে যদি এই তাপমাত্রা আমি 30°C করি, তাহলে কিন্তু এটার মান ভিন্ন পাবো। তাহলে এটা হলো নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট প্রবাহের জন্য এটা এই মানটা ধ্রুব হবে। কিন্তু প্রবাহী পরিবর্তন হয়ে গেলেও এই মান পরিবর্তন হয়ে যাবে, তাপমাত্রা পরিবর্তন হয়ে গেলেও এই মান পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা 1 নং সমীকরণে থেকে a = 1 একক, অর্থাৎ যে ক্ষেত্রফলটা নিলাম আমি সেটা একক ক্ষেত্রফল নিলাম, এবং বেগের যে নতিটা সেটা একক পরিমাণ নিলাম। অর্থাৎ এই মানটা dv/dy যদি আমরা 1 করতে পারি, তাহলে f = ইটা হয়, অর্থাৎ ইটা = f হয়। এ থেকে বলা যায় যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট প্রবাহের ক্ষেত্রে একক ক্ষেত্রফলের একক নতি বজায় রাখতে একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের উদ্ভব ঘটে, যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয়, তাকে ওই তাপমাত্রার প্রবাহী সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ বলে। এবার আমরা ইটা এর মাত্রা একক দেখব। ইটা এর মাত্রা ও একক আমরা ওই সমীকরণ আগে লিখে নেব যে f = ইটা a dv/d। তার এখান থেকে আমি ইটা বের করে নেব, কারণ ইটার মাত্রা বের করব। তাহলে f/a × dv/dy লেখা যাবে। অর্থাৎ এখানে f হলো বল, a হলো ক্ষেত্রফল, বেগ, দূরত্ব। এখন আমি বল, ক্ষেত্রফল, বেগ এবং দূরত্বের মাত্রাগুলা বসিয়ে দিলে ইটা এর মাত্রা পাবো। অর্থাৎ আমরা বলের মাত্রা mLt⁻², ক্ষেত্রফল L², বেগের মাত্রা হলো Lt⁻⁻1 এবং L। বসিয়ে দিয়েছি, তাহলে আমি মাত্রাটা পেয়েছি mL−T−। এটা হলো কিসের মাত্রা? সান্দ্রতার সহগ বা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্কের মাত্রা সমীকরণ। এটা পরীক্ষায় আসে, তোমরা এটা মনে রাখবে অবশ্যই। এবং সান্দ্রতা সহগ বা সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্কের একক বের করব। তাহলে আমাদের ইটা সমান আমরা আগের সমীকরণ থেকে ইটা বের করে নেব। ইটা হলো f a dv/dy। এই সবগুলা রাশির যদি একক বসাই, তাহলে আমি পাবো বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার², বেগের একক মিটার/সেকেন্ড, ডিভাইডেড বাই দূরত্বের একক মিটার। তাহলে এখানে সবগুলা রাশি কেটে গেলে থাকবে, এখানে mm কেটে যাবে, সেকেন্ড উপরে যাবে, নিউটন সেকেন্ড পার মিটার²। আবার আমরা জানি নিউটন পার মিটার²কে বলি আমরা প্যাসকেল। তাহলে প্যাসকেল সেকেন্ড লিখতে পারবো। যেহেতু এটা প্রবাহী হয় কি তরল এবং গ্যাস, তাহলে তরল এবং গ্যাসের ক্ষেত্রে চাপ আমরা এটা পরিমাপ করতে পারি, চাপ আনা যাবে। এই জন্য আমরা এটাকে চাপের এককও প্রকাশ করতে পারি। বিজ্ঞানী ওয়েসলির নাম অনুসারে সান্দ্রতাঙ্কের আরেকটি একক হচ্ছে পয়েস। ওয়েসলির নাম অনুসারে সান্দ্রতাঙ্কের আরেকটি একক হলো পয়েস। তাহলে পয়েস হলো তাহলে 1 নিউটন সেকেন্ড পার মিটার² সমান 10 পয়েসের সমতুল্য। এবার ঘর্ষণ এবং সান্দ্রতার মধ্যে পার্থক্য। তাহলে আমরা অনেক সময় সান্দ্রতাকে ঘর্ষণ বলে ফেলি। যদি এটা একটা ঘর্ষণ, তবে সান্দ্রতার সাথে ঘর্ষণের কিছুটা পার্থক্য আছে। কারণ ঘর্ষণ বলটার উদ্ভব যে ঘটে, সেই ঘর্ষণ বলটার উদ্ভব যে ঘটে সেটা যে তলের উপর দিয়ে কোনো বস্তু গতিশীল হলে ঘর্ষণ বলের উদ্ভব ঘটে, সেই তলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বল নির্ভর করে না। কিন্তু সান্দ্রতা আমরা দেখেছি যে সান্দ্রতা যে জায়গায় উদ্ভব ঘটে সেই জায়গায় যে দুইটা স্তর থাকে, দুইটা স্তরের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলগুলোর উপর সান্দ্রতা নির্ভরশীল। এটা হলো সান্দ্রতার সাথে ঘর্ষণের পার্থক্য। এবং আমরা এটাও দেখেছি যে আমরা যদি দূরত্বের পরিবর্তন ঘটি, অর্থাৎ তল থেকে দূরত্বের পরিবর্তনের সাথে সাথে সান্দ্রতার পরিবর্তন ঘটতে থাকে, কিন্তু ঘর্ষণের ক্ষেত্রে এরকম ঘটে না। অর্থাৎ ঘর্ষণ যেমন দুটি কঠিন পদার্থের আপেক্ষিক গতিকে বাধা দেয়, সান্দ্রতা তেমনি দুটি প্রবাহী স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেয়। এই দুইটার সাথে এইটার সামঞ্জস্যতা আছে, ঘর্ষণের সাথে
এটা সান্দ্রতার সমস্যা। ঘর্ষণ কী করে? দুটি বস্তুর আপেক্ষিক গতিতে বাধা দেয়। সান্দ্রতাও কী করে? দুটি স্তরের আপেক্ষিক গতিতে বাধা দেয় বা গতি ব্যাহত করার চেষ্টা করে। সান্দ্রতাকে তাই অন্তস্থ ঘর্ষণ বলা হয়। আমরা এই হিসেবে অন্তস্থ ঘর্ষণ বলতে পারি। স্থির প্রবাহের বেলায় সান্দ্র বল ক্রিয়া করে না, প্রবাহে গতিশীল হলে সান্দ্রতা বল ক্রিয়া করে। আমরা বলছি যে যদি প্রবাহ স্থির থাকে, অর্থাৎ তার দুইটা স্তরের মধ্যে যদি আপেক্ষিক বেগ না থাকে, আপেক্ষিক গতি না থাকে, তাহলে কিন্তু সান্দ্র বলের উদ্ভব হয়। অর্থাৎ স্থির প্রবাহের বেলায় সান্দ্র বল কাজ করে না। হ্যাঁ, গতিশীল হলেই সান্দ্রতা বল ক্রিয়া করে। ঘর্ষণ বল সান্দ্র বলের মধ্যে পার্থক্য হলো ঘর্ষণ বলের মান স্পষ্ট তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, যে তলের উপর দিয়ে গতিশীল হয় তার উপর নির্ভর করে না, প্রবাহী স্তরদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এছাড়াও সান্দ্র বল প্রবাহী স্তর দ্বয়ের বেগ ও স্থির তল থেকে একক দূরত্বের উপর নির্ভর করে। প্রবাহী স্তর দ্বয়ের বেগ কেমন আছে সেটার উপর নির্ভর করে। বিভিন্ন তরলের সান্দ্রতা বিভিন্ন রকম। তেল, দুধ ও আলকাতরার মধ্যে আলকাতরার সান্দ্রতা সবচেয়ে বেশি, কারণ দুটি স্তরের মধ্যে দুটা স্তরের মধ্যে আপেক্ষিক গতিতে বাধা দেওয়ার প্রবণতা বেশি, এই জন্য আলকাতরার সান্দ্রতা বেশি হবে। তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। এখন আমরা দেখব যে তাপমাত্রা আসলে কি তরলের সান্দ্রতাকে প্রভাবিত করতে পারে কিনা। এটার উত্তর হলো হ্যাঁ, প্রভাবিত করতে পারে। এবং কি কতটুকু করে? তাপমাত্রা বৃদ্ধিতে সান্দ্রতা বাড়বে না কমবে সেটা আমরা দেখব। তাহলে দেখা গেছে যে বিভিন্ন পরীক্ষা থেকে তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব পাওয়া গেছে। তার মানে তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব আছে, বিভিন্ন পরীক্ষায় এটা প্রমাণ হয়েছে। দেখা গেছে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা সহগের যে মান পাওয়া যায়, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই মানটা হয় 1/3। তার মানে আমরা দেখলাম যদি টেম্পারেচার বাড়ায়, তাপমাত্রা বাড়ায়, তাহলে পানির বা তরলের তাপমাত্রা কি বাড়ার সাথে সাথে সান্দ্রতার মান কমতে থাকে, সান্দ্রতা সহগের মান কমতে থাকে। এবং দেখা গেছে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা পাবে, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার 1/3 হয়ে যাবে। কিন্তু এই যে হয়ে গেল, এটি কোন নিয়ম মেনে হয়েছে বা কিসের সাথে সম্পর্কিত তার জন্য কোনো সঠিক সূত্র পাওয়া যায়নি। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সূত্র দিয়েছেন। তাপমাত্রার সাথে সান্দ্রতা সহগের সম্পর্ক সূচক একটি সমীকরণ হলো লগ ইটা। এটা হলো সান্দ্রতা A + B/T। টি হলো কেলভিন তাপমাত্রা। আমরা কেলভিন তাপমাত্রায় দেখতে পারবো টির মান বসিয়ে, এবং A এবং B দুইটা কনস্ট্যান্ট আছে, এই ধ্রুবক দুইটার মান বসালেই আমরা যে কোনো পদার্থের টেম্পারেচারের সাথে তার ইটার মান কত আসবে সেটা পাওয়া যাবে। এটা হলো একটা মোটামুটি সমীকরণ, কিন্তু সঠিক কোনো সম্পর্কযুক্ত কোনো সমীকরণ পাওয়া যায়নি। এবার আমরা দেখব যে তরলের সান্দ্রতার উপর চাপের প্রভাব আছে কিনা। হ্যাঁ, তরলের সান্দ্রতার উপর চাপের প্রভাব আছে। চাপ বৃদ্ধির সাথে সাথে তরলের সান্দ্রতা বৃদ্ধি পায়। আমরা দেখলাম তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয়, তরলের সান্দ্রতা কমে যায়, আর চাপ বৃদ্ধির সাথে সাথে তরলের সান্দ্রতা বৃদ্ধি পায়। খনিজ তেলের ক্ষেত্রে সান্দ্রতার উপর চাপের প্রভাব খুবই, যেহেতু খনিজ তেল, সেই ক্ষেত্রে যদি আমরা চাপ বাড়াই তাহলে আমরা দেখব সেই জায়গায় যে সান্দ্রতার প্রভাব খুবই লক্ষণীয়। চাপের প্রভাব খুবই লক্ষণীয়। সান্দ্রতার তরল অর্থাৎ খনিজ তেলের সান্দ্রতার উপর চাপের প্রভাব খুবই লক্ষণীয়। আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। সবাই বাসায় ভালোভাবে অনুশীলন করবে। আমি আশা করব সবাই এটা ভালো করে অনুশীলন করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।